গল্পের শুরুতেই দেখা যায় সূর্যের মতো আরেকটা বিশাল উজ্জ্বল বস্তু পৃথিবীর খুব কাছে চলে এসেছে, যার ফলে পৃথিবীর পুরো পরিবেশ বদলে যায় এবং বিজ্ঞানীরা বুঝতে পারেন পৃথিবী আর মানুষের বসবাসের উপযোগী নেই। এই কারণেই তারা মাটির অনেক গভীরে একটা আলাদা শহর তৈরি করেছেন, যাতে মানবজাতিকে বাঁচানো যায়। এরপর অনেক মানুষ সেই মাটির গভীরের শহরে গিয়ে থাকতে শুরু করে, যার নাম সিটি অফ এম্বার। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই শহরে মানুষকে পরবর্তী 200 বছর থাকতে হবে, কারণ এই সময়ের মধ্যে পৃথিবীর পরিবেশ আবার বাসযোগ্য হতে পারে। মাটির নিচের এই গোলকধাঁধার মতো শহর থেকে বের হওয়ার জন্য একটা মানচিত্র তৈরি করা হয়েছে। তারপর সেই মানচিত্রটি একটা বিশেষ বক্সের ভিতরে রেখে দেওয়া হয়, যেখানে 200 বছরের একটা টাইমার সেট করা রয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম যখন এটি খুলবে তখন তারা বাইরের পৃথিবীতে যাওয়ার পথ খুঁজে পাবে। এই বক্সটি শহরের মেয়রের কাছে দেওয়া হয়েছে এবং তিনি নিজের দায়িত্ব শেষ করার আগে পরবর্তী মেয়রের হাতে এটি তুলে দেন। এভাবে বক্সটি এক মেয়র থেকে আরেক মেয়রের কাছে চলে যেতে থাকে, কিন্তু এক সময় ষষ্ঠ মেয়রের হঠাৎ মৃত্যু হয়ে যায়, ফলে তিনি বক্সটি সপ্তম মেয়রের কাছে দিয়ে যেতে পারেন না এবং সময়ের সাথে সাথে মানুষ এই বক্সটির কথাই পুরোপুরি ভুলে যায়। এদিকে বহু বছর কেটে যায়, নতুন প্রজন্মরা একেবারে বদলে যায় এবং যারা প্রথমেই শহরে এসেছিল তাদের কথা এখন আর কেউ মনেই রাখে না। শহরের প্রধান জেনারেটর, মানে যেটা পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ করে, সেটাও ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে, কারণ 200 বছর ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে। এমনকি সেই বক্সটিও খুলে গেছে, যার ভেতরে ছিল সেই গুরুত্বপূর্ণ মানচিত্র, যা ব্যবহার করে সবাই এই শহর থেকে বের হয়ে বাইরের পৃথিবীতে যেতে পারবে। হয়তো পৃথিবী এখন আবার বসবাসের উপযোগী হয়ে উঠেছে, কিন্তু সেই বক্স আর মানচিত্র সম্পর্কে এখন আর কারো কোনো ধারণাই নেই। শহরের খাবার আর ওষুধের মজুতও প্রায় শেষের দিকে, কারণ সব কিছুই মাত্র 200 বছরের জন্য সংরক্ষণ করা হয়েছিল এবং সেই সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এরপর দেখা যায় শহরের একটি স্কুলে অনেক ছোট ছোট বাচ্চারা তাদের প্রাথমিক শিক্ষা শেষ করেছে এবং এখন তাদের প্রত্যেককে একটি করে লটারি স্লিপ তুলতে বলা হয়, যেখানে লেখা থাকে তারা সারা জীবন কোন কোন কাজ করবে। এখানে আমরা ডুন নামের একটি ছেলেকে দেখি। সে যখন নিজের স্লিপ তোলে সেখানে তার জন্য পোস্টম্যান কাজটি লেখা ছিল, যদিও সে আসলে জেনারেটর মেকানিক হতে চেয়েছিল, কারণ তার বাবাও একজন জেনারেটর মেকানিক। তাছাড়া বেশিরভাগ স্লিপই ছিল জেনারেটর মেকানিকের, কিন্তু ভাগ্যর লিখন অনুযায়ী সে পায় পোস্টম্যানের কাজ। ডুনের এক বন্ধু আছে যার নাম লিনা। লিনা যখন নিজের স্লিপ তোলে সেখানে লেখা ছিল পাইপ ওয়ার্কার। এই কাজ সে একদমই পছন্দ করতো না, তাই গোপনে তারা দুজন নিজেদের স্লিপ বদলে ফেলে। এতে লিনা খুব খুশি হয়, কারণ সে সবসময় পোস্ট অফিসে কাজ করতে চেয়েছিল। আর অন্যদিকে ডুনও কিছুটা সন্তুষ্ট হয়, কারণ সে জেনারেটরের কাছাকাছি কাজ করতে পারবে। এটাই তার স্বপ্নের সাথে মিল রয়েছে। এরপর লিনা যখন বাড়ি ফেরে সে তার দাদিকে নিজের কাজের কথা জানায়। তার দাদি অনেক বৃদ্ধ হয়, তার স্মৃতিশক্তিও কিছুটা দুর্বল হয়ে গিয়েছে। দাদি লিনাকে বলে তার বাবার বলা কথাগুলো সবসময় মনে রাখতে। আসলে মৃত্যুর আগে লিনার বাবা তাকে বলেছিলেন যে বাইরের পৃথিবীতে আরেকটা আলাদা জগৎ আছে এবং একদিন তাদের সবাইকে এই শহর ছেড়ে বাইরে যেতে হবে। তিনি সেই বক্সের কথাও বলেছিলেন, যার ভেতরে রয়েছে বাইরে যাওয়ার মানচিত্র। কিন্তু লিনার কাছে এসব কথা তখন শুধুই গল্প বা মিথ্যা মনে হতো। পরের দিন লিনা যখন কাজে যায় সে দেখে কয়েকজন লোক একজন মানুষকে মারছে। সেই লোকটি চিৎকার করে বলছে যে শহরের অন্ধকার অংশে, মানে যেখানে যাওয়া নিষিদ্ধ, সে নাকি সেখানে একটা বিশাল দানব দেখেছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, তাই তাকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর দেখা যায় সেখানে সত্যিই ওই দানবের একটা বড় দাঁত বা শিং পড়ে আছে। এটা দেখে লিনার বিশ্বাস হয়ে যায় সত্যিই কোনো অজানা প্রাণী সেখানে রয়েছে। অন্যদিকে ডুনকে তার কাজে যেতে দেখা যায়। তার সুপারভাইজার খুবই কড়া স্বভাবের। ডুন তাকে বলে সে জানে একটা পাইপলাইন নষ্ট হয়েছে এবং সে সেটাকে ঠিক করতে চাচ্ছে, কিন্তু তার সুপারভাইজার বলে তার আগে অনেকেই এই কাজ চেষ্টা করেছিল, কিন্তু সেই জায়গাটা ঠিক করা কখনো সম্ভব হয়নি। যাই হোক, এরপর ডুন আর বাকিদের দিয়ে কঠোর পরিশ্রম করানো হয়, কিন্তু ডুন যেভাবেই হোক সেই পাইপলাইনটা ঠিক করতে চাচ্ছে। তাই এক সময় যখন তার সুপারভাইজার ঘুমিয়ে পড়ে তখন সে তার কাছ থেকে পাইপলাইনের মানচিত্রটা চুরি করে নেয়। তারপর সেই মানচিত্রের সাহায্যে সামনে এগোতে শুরু করে।
পুরো শহর জুড়ে এত বিশাল আর লম্বা পাইপলাইন ছড়িয়ে আছে যে কেউই তা জানে না এগুলো কোথা থেকে এসেছে বা কোথায় যায়। এগোতে এগোতে ডুন একসময় 351 নম্বর একটি কক্ষের সামনে পৌঁছে যায়, কিন্তু মানচিত্রে এই কক্ষ সম্পর্কে কিছুই লেখা নেই, কারণ এমন কিছু জায়গায় যাওয়া নিষিদ্ধ ছিল। তাই সে সেখান থেকে আরও সামনে এগিয়ে একটা স্টোর রুমে পৌঁছায়, যেখানে শহরের সমস্ত খাবার মজুত রাখা হয়। কিন্তু সেখানে গিয়ে দেখে খাবার প্রায় শেষ হয়ে এসেছে। এটা দেখে ডুনের খুবই মন খারাপ হয়। ঠিক তখনই সেখানে একজন গার্ড এসে তাকে ধরে ফেলে, কিন্তু শাস্তি দেওয়ার আগেই হঠাৎ পুরো শহরের বিদ্যুৎ চলে যায়। পরে আবার জেনারেটর চালু হয়, কিন্তু সবাই বুঝে যায় যে জেনারেটরের আর বেশি দিন আয়ু নেই, শিগগিরই শহরটা চিরতরে অন্ধকারে ডুবে যাবে। অন্যদিকে লিনা তার দাদির কাছে সেই বক্স সম্পর্কে জানতে চায়, কারণ তাকে আগে এই বক্সের কথা বলা হয়েছিল। আসলে লিনার দাদা ছিলেন এই শহরের ষষ্ঠ মেয়র। তিনি হঠাৎ মারা যাওয়ায় বক্সটি পরবর্তী মেয়রের কাছে দিতে পারেননি। তাই লিনা বাড়িতে বক্সটি খুঁজতে শুরু করে। ভাগ্যক্রমে কিছুক্ষণের মধ্যেই সেটা পেয়েও যায়, কিন্তু সে বুঝতে পারে না এর সাথে কি করতে হবে। এদিকে শহরের সবাই দুশ্চিন্তায় আছে, কারণ খাবার আর ওষুধ প্রায় শেষ হয়ে আসছে। এরপর লিনা ডুনের সাথে দেখা করে তাকে সেই অদ্ভুত প্রাণীর ভাঙা শিংটাও দেখায়। সে চায় ডুন তার বাবার কাছে জিজ্ঞেস করুক এটা আসল নাকি নকল। ডুন তার বাবার কাছে গেলে তিনি বই দেখে বলেন এমন শিংয়ের অস্তিত্ব আছে, কিন্তু এত বড় কোনো প্রাণী কখনো ছিলই না যার এমন বিশাল শিং থাকতে পারে। তবে তিনি ডুনকে বেশি কিছু জানান না, কারণ তিনি চান না ডুন এসব রহস্যের পেছনে ঘাটাঘাটি করুক। এরপর ডুন আবার লিনার কাছে ফিরে আসে। তখন লিনা তাকে বক্সের ভেতর থেকে পাওয়া জিনিসগুলো দেখায়। একটা ছেঁড়া কাগজের টুকরো, একটা কাচের টুকরো যাতে অদ্ভুত একটা চিহ্ন আছে, আর একটা প্লেটের অংশ। তারা বুঝতে পারে এই টুকরোগুলো জোড়া লাগালেই হয়তো বাইরে যাওয়ার পথের সন্ধান পাওয়া যাবে। সেই সূত্রেই 351 নম্বর কক্ষের কথাও উঠে আসে, যেটার ভেতর দিয়ে হয়তো বাইরে যাওয়ার রাস্তা রয়েছে। তাই তারা দুজন মিলে 351 নম্বর কক্ষের দিকে রওনা দেয়। পথে তারা এক ল্যাংড়া লোককে দেখে। লোকটা ওদের দেখে অদ্ভুতভাবে পালিয়ে যাচ্ছিল, এমনকি তার হাত থেকে খাবারের কয়েকটা টিনও পড়ে যায়। টিনগুলো দেখে ওরা খুব অবাক হয়, কারণ শহরের মেয়র সবাইকে বলেছিল যে এই খাবারগুলো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। ঠিক তখনই সেই অদ্ভুত প্রাণীটি সেখানে চলে আসে, যার ভাঙা শিং লিনা আগেই পেয়েছিল। তারা দুজন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এই সময় লিনা খেয়াল করে ডুন যে হেলমেটটি পরেছে সেটি তার বাবার, কারণ সেখানে তার বাবার নাম লেখা রয়েছে। তখন সে তার খালার কাছে গিয়ে বাবার সম্পর্কে জানতে চায়, আর তার খালা তাকে জানায় তার বাবা সবসময় এই শহর থেকে বের হওয়ার স্বপ্ন দেখতেন। এমনকি তিনি একসময় একটা পথও খুঁজে পেয়েছিলেন, কিন্তু সেই পথ পুরোপুরি আবিষ্কার করার আগেই তার মৃত্যু হয়ে গিয়েছে। এরপর তারা আবার 351 নম্বর কক্ষে ফিরে গিয়ে সেটি খুলে ফেলে। ভেতরে ঢুকে তারা দেখে সেখানে প্রচুর খাবার মজুত করে রাখা আছে। এই সব খাবার শহরের মেয়র নিজের জন্য লুকিয়ে রেখেছিল, যাতে তার কখনো খাবারের অভাব না হয়। এরপর তারা লিনার বাড়িতে ফিরে এসে তার বাবার পুরনো রেকর্ডিংটা শোনে। সেই রেকর্ডিংয়ে ডুন তার নিজের বাবার কণ্ঠস্বরও চিনতে পারে এবং বুঝতে পারে লিনার বাবার সাথে তার বাবাও এই শহর থেকে বের হওয়ার মিশনে যুক্ত ছিলেন। তখন সে তার বাবার কাছে গিয়ে বলে সে সব জেনে গিয়েছে এবং তাদের আবার সেই অনুসন্ধান শুরু করা উচিত, কিন্তু তার বাবা তা মানতে চান না, কারণ এই অনুসন্ধানের কারণে লিনার বাবার মৃত্যু হয়েছিল। অন্যদিকে লিনা মেয়রের গোপন সত্য ফাঁস করার জন্য তার অফিসে যায়, যাতে সবাইকে জানাতে পারে মেয়র খাবার লুকিয়ে রেখেছে। কিন্তু মেয়রের লোকজনও তার সাথে জড়িত থাকায় তারা লিনাকে ধরে মেয়রের হাতে তুলে দেন। লিনা তখন দেখতে পায় মেয়রের কাছে একটা ব্যাজ আছে, যার ওপরে সেই একই চিহ্ন যা লিনা বক্সের ভিতরে পাওয়া কাচের টুকরোটিতে দেখেছিল। ঠিক তখনই হঠাৎ করে লাইট চলে যায়, আর এই সুযোগে লিনা মেয়রের ব্যাজটা চুরি করে সেখান থেকে পালিয়ে আসে। পরে যখন সে সেই কাচের টুকরোর সাথে ব্যাজটি মিলিয়ে দেখে, তখন দুইটা চিহ্ন একসাথে মিলে একটা সম্পূর্ণ চিহ্ন তৈরি হয়ে যায়। এই একই চিহ্ন আবার জেনারেটর রুমের দরজাতেও রয়েছে। তখন তারা বুঝতে পারে এটাই আসলে সেই দরজার চাবি। এদিকে মেয়র তাদের দুজনকে অপরাধী ঘোষণা করে দেয়। সে আরও ঘোষণা দেয় যে কেউ তাদের ধরতে পারবে তাদের বড় পুরস্কার দেওয়া হবে। অন্যদিকে ডুন আর লিনা জেনারেটর রুমে পৌঁছে যায় আর সেই চাবির জন্য দরজার কিহোল খুঁজতে থাকে, যেটা তারা ব্যাজ আর কাচের টুকরো দিয়ে তৈরি করেছিল, কিন্তু তারা কোনো কিহোল খুঁজে পায় না। তখন তারা কাগজের মানচিত্রে দেওয়া পরবর্তী নির্দেশনা পড়ে, যেখানে বলা ছিল একটা আলমারি সরাতে হবে। তারা আলমারিটা সরাতেই ভেতরে একটা গোপন পথ খুলে যায়। সেখানে আরও অনেক আলমারি সাজানো ছিল। এরপর তারা পরের নির্দেশনা পড়ে, সেখানে লেখা ছিল একটা চাকা ঘোরাতে হবে।
তারা চাকা ঘোরাতেই একটা গোপন চেম্বার খুলে যায় এবং সেই আলমারিটি ভেতরে ঢুকে যায়। তারপর তারাও সেই গোপন চেম্বারের ভেতরে প্রবেশ করে দেখে তাদের সামনে একটা বিশাল নদী। তারা যেটাকে এতক্ষণ আলমারি ভেবেছিল সেটি আসলে একটা নৌকা। এই নৌকা এখান থেকে বের হওয়ার জন্য তৈরি করা হয়েছে। তারা সেই নৌকায় উঠে পানির মধ্যে এগোতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে একটা বড় চাকার সামনে এসে থেমে যায়, কারণ পানির স্তর অনেক কম। নৌকাটিকে সামনে এগিয়ে নিতে হলে পানির স্তর আরও বাড়াতে হবে। তখন তারা পরবর্তী নির্দেশনা পড়ে, যেখানে কন্ট্রোল রুমের কথা লেখা ছিল। তারা কন্ট্রোল রুমে গিয়ে সেই কিহোল খুঁজে পায়। এবার তারা দরজাটি খুলে ভেতরে ঢুকে দেখে বাইরের সমস্ত মেকানিজম এখান থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। এরপর তারা চতুর্থ নির্দেশনা পড়ে, যেখানে একটা বোতাম চালু করার কথা বলা ছিল। তারা বোতামটি চালু করতেই বাইরে থাকা বিশাল চাকা, যার সামনে নৌকাটি আটকে ছিল, সেটি ঘুরতে শুরু করে এবং দ্রুত পানির স্তর বাড়তে থাকে। কিন্তু এর সাথে সাথে তারা যে মেকানিজম চালু করেছিল তার ফলে পুরো শহরে বিদ্যুতের চাপ হঠাৎ করে বেড়ে যায়। অনেক বাল্ব ফেটে যেতে শুরু করে এবং শহরের ভেতরে পানি ঢুকতে শুরু করে। সবাই ভাবতে থাকে পুরো শহরটাই বুঝি ডুবে যাবে। মেয়র তখন নিজের লুকিয়ে রাখা খাবারের ঘরে চলে যায়, কারণ সে জানে ওই ঘরটি সম্পূর্ণ নিরাপদ। সারা শহর ডুবে গেলেও সেখানে পানি ঢুকবে না। কিন্তু ঠিক তখনই সেই ভয়ঙ্কর প্রাণীটি সেখানে এসে পড়ে, যার শিং লিনা আগেই পেয়েছিল। এই প্রাণীটি হঠাৎ মেয়রকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে লিনা আর ডুন পানির স্তর বাড়ার অপেক্ষায় ছিল, কিন্তু হঠাৎ করে যে চাকা ঘুরছিল সেটি কোনো কিছুর সাথে আটকে গিয়ে থেমে যায়। যদি চাকা না ঘোরে তাহলে পানির স্তর বাড়বে না, আর তারা এখান থেকে বের হতেও পারবে না। ঠিক তখনই ডুনের সুপারভাইজার সেখানে এসে উপস্থিত হয় আর কোনোভাবে সমস্যাটা ঠিক করে দেয়। কিন্তু চাকা যাতে ঘুরতেই থাকে তার জন্য তাকে সেই লিভার ধরে বসে থাকতে হবে। সে ডুন আর লিনাকে বলে, তোমরা এখান থেকে বের হয়ে যাও। টানেলের ভেতর দিয়ে ভেসে যেতে যেতে তারা শেষ প্রান্তে পৌঁছে যায়, যেখানে দূরে একটা আলো দেখতে পাওয়া যাচ্ছিল। তাদের সামনে খুব লম্বা একটা সিঁড়ি ছিল, আর সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তারা অবশেষে বাইরে বেরিয়েই আসে। জীবনে প্রথমবারের মতো তারা পৃথিবীর উপরের অংশে পৌঁছায়, কিন্তু প্রথমে দেখে কোনো লাভই হয়নি। বাইরের পৃথিবী আর তাদের আন্ডারগ্রাউন্ড শহর দুটোই যেন একই রকম লাগছিল। এখানে থাকাও সম্ভব নয়। এটা দেখে লিনা আর ডুন দুজনেই ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ এত কষ্ট করে বেরিয়ে এসে যদি এমনই অবস্থা হয় তাহলে সব পরিশ্রমই যেন বৃথা। কিন্তু কিছুক্ষণ পরই সূর্য উঠতে শুরু করে, আর তখন তারা দেখতে পায় চারিদিকে সবুজে ভরা সুন্দর পৃথিবী। আসলে এই 200 বছরে পৃথিবী পুরোপুরি আবার ঠিক হয়ে বসবাসের উপযোগী হয়ে উঠেছে। এটা দেখে তারা ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই তারা একটা পাখি দেখতে পায়, আর সেই পাখিটিকে অনুসরণ করতে করতে সামনে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটা গভীর খাদ দেখতে পায়। তারা নিচে তাকিয়ে দেখে অনেক নিচে, কয়েক কিলোমিটার গভীরে তাদের সেই অ্যাম্বার শহর দেখা যাচ্ছে। এরপর তারা একটা বার্তা লিখে একটা পাথরের সাথে বেঁধে নিচে অ্যাম্বার শহরের দিকে ছুঁড়ে দেয়। সেই বার্তায় লেখা ছিল তারা বাইরে পৌঁছে গেছে এবং কিভাবে বাইরে বের হতে হবে সেই পথটাও সেখানে উল্লেখ করা ছিল। সৌভাগ্যবশত সেই বার্তাটি ডুনের বাবার হাতে গিয়ে পৌঁছায়। তিনি বুঝতে পারেন ডুন আর লিনা সত্যিই পৃথিবীর ওপর পৌঁছে গেছে। এর মানেই অ্যাম্বার শহরের মানুষরাও, যারা গত 200 বছর ধরে মাটির নিচে বন্দী হয়ে আছে, এবার সবাই বাইরে বেরিয়ে আসতে পারবে। এভাবেই এই গল্প শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের গল্প। ফিরে আসবো এমন আরও ইন্টারেস্টিং গল্প নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।